প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ভেক্টরের 2 নম্বর ক্লাসটা নিব। আজকের ক্লাসে আমি বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আসো, প্রথম যে ভেক্টরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে? দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে। তাহলে ধরো আমি দুইটা ভেক্টর নিই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো এখন এ ভেক্টর ও বি ভেক্টর দুইটা সমান ভেক্টর নির্দেশ করবে বা প্রকাশ করতে পারবো কখন? যখন দুইটা ভেক্টর কি হবে? সমজাতীয় হবে। সমজাতীয় সমজাতীয় কথাটার অর্থ কি? সমজাতীয় কথাটার অর্থ হচ্ছে যে এ ভেক্টর ও বি ভেক্টর দুইটাই একই ধরনের রাশি নির্দেশ করতে হবে। কেমন? সাপোজ ধরো আমি এ ভেক্টর দিয়ে বলকে নির্দেশ করলাম, আবার বি ভেক্টর দিয়ে সরণকে নির্দেশ করলাম। কেমন? তাহলে বল ও সরণ দুটি কি একই ধরনের রাশি? না, বল ও সরণ কি নয়? একই ধরনের রাশি নয়। তাহলে আমি কি এই দুটো ভেক্টরকে কি সমজাতীয় ভেক্টর বলতে পারবো না। কেমন? তাহলে সমজাতীয় ভেক্টর হবে কখন? যখন এ ভেক্টর দিয়ে যদি আমি বলকে নির্দেশ করি, তাহলে অবশ্যই বি ভেক্টর দিয়ে বলকে নির্দেশ করতে হবে। অথবা এ ভেক্টর দিয়ে যদি আমি সরণকে নির্দেশ করি, তাহলে অবশ্যই বি ভেক্টর দিয়ে সরণকে নির্দেশ করতে হবে। তখন এ ভেক্টর ও বি ভেক্টর কি হবে? দুটো সমজাতীয় ভেক্টর হবে। এরপর এ ভেক্টর ও বি ভেক্টর মান কি? মান সমান হইতে হবে। তাহলে দেখো তো, এ ভেক্টর এর মান এ, অথবা এ ভেক্টর মডুলাস ধরো 5 নিউটন, আবার বি ভেক্টরের মান বি, অথবা বি ভেক্টর মডুলাস ধরো এটাও কি 5 নিউটন। তাহলে দেখো তো, এই দুটো ভেক্টরের মান সেম না? কোন একটা ভেক্টরের মান মানে কি ওই ভেক্টরের দৈর্ঘ্য প্রকাশ করে বা দৈর্ঘ্য নির্দেশ করে। যেমন এখানে 5 নিউটন দ্বারা আমরা কি বুঝতেছি? যে এ ভেক্টরের এখান থেকে এতটুকু দৈর্ঘ্য ছিল তো 5। আবার ঠিক বি ভেক্টরের মান 5 নিউটন দ্বারা আমরা কি বুঝতেছি? যে এখান থেকে এতটুকু অংশের দৈর্ঘ্য হতো 5। বুঝতে পারছো? তাহলে মান কি হতে হবে? সমান হতে হবে। এবং আরেকটা সত্য কি? দিক একই। দিক একই। দিক একই মানে কি? দিক একই মানে হচ্ছে যে এ ভেক্টর যেদিক দিয়ে কাজ করবে, ধরো এ ভেক্টর যদি এদিক দিয়ে ক্রিয়া করে, ঠিক একই দিকে বি ভেক্টরকে ক্রিয়া করতে হবে। কেমন? তাহলে এই দুটো ভেক্টরের, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হবে? মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে না? তাহলে দিক একই হলে তখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে সমান ভেক্টর হইতে হলে কয়টা সত্য মানতে হবে? প্রথম সত্য, তাদেরকে সমজাতীয় হইতে হবে, এবং মান সমান হতে হবে, এবং দিক একই হতে হবে। তখন এই তিনটা ভেক্টর কি হবে? সমান ভেক্টর প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর যদি এই তিনটা সত্য মানে। তাহলে তাহলে এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝবো? যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি সমান ভেক্টর। আবার মনে করো প্রশ্নের মধ্যে অনেক সময় এরকম থাকে যে এ ইকুয়াল বি, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এ সমান বি, এই জিনিসটা দ্বারা বোঝায় যে এ ভেক্টর ও বি ভেক্টরের মান সমান। দিক সমান হইতেও পারে, নাও হইতে পারে। এ ভেক্টর ও বি ভেক্টরের মান সমান। ঠিক আছে? তো এরপর আসো 2 নম্বর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ইংলিশে বলা হয় নেগেটিভ ভেক্টর। তো এখন বিপরীত ভেক্টর কাকে বলে? দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। ধরো এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর
দুইটা বিপরীত ভেক্টর হবে। কখন? প্রথম শর্ত, তাদেরকে কি হতে হবে? অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে। সমজাতীয় ভেক্টর মানে কি? একই জাতীয় রাশি নির্দেশ করতে হবে। 2 নাম্বার, মান সমান হইতে হবে। মান সমান মানে কি? এ ভেক্টর মডুলাস ইকুয়াল কি হইতে হবে? বি ভেক্টর মডুলাস অথবা এ ইকুয়াল বি হইতে হবে, অর্থাৎ মান সমান হইতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার শর্ত হচ্ছে যে দিক বিপরীত। দিক বিপরীত। দিক বিপরীত বলতে কি বোঝায়? দিক বিপরীত বলতে বোঝায় যে এ ভেক্টর যেদিক দিয়ে ক্রিয়ারত তার উল্টো দিকে, অর্থাৎ এদিক দিয়ে বি ভেক্টর ক্রিয়ারত। ঠিক আছে? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর এই দুটার মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 180 ডিগ্রি হবে না? তাহলে মধ্যবর্তী কোণ হবে যে 180 ডিগ্রি। তাহলে যখন দুইটা ভেক্টরের দিক বিপরীত হবে তখন তাদের মধ্যবর্তী কোণটা, অর্থাৎ এ ভেক্টর অ্যাঙ্গেল বি ভেক্টর কত হবে? 180 ডিগ্রি হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো তো, মনে করো আমি কোন একটা ভেক্টর নিলাম, ধরো এটা একটা ভেক্টর, এ ভেক্টর নিছি। এই এ ভেক্টরের ডাইরেকশনকে আমি 180 ডিগ্রি ঘুরে দিচ্ছি। কত ডিগ্রি ঘুরেছি? 180 ডিগ্রি। কেমন? তাহলে এই এ ভেক্টরের মানটা কিন্তু সেম। এটা মান ধরো এ ভেক্টর মডুলাস। তাহলে এটা কি হবে? এ ভেক্টর মডুলাস। কিন্তু ডাইরেকশন উল্টা হওয়ার কারণে আমি কি করব? এটাকে মাইনাস এ ভেক্টর প্রকাশ করব। কেমন? অর্থাৎ এ ভেক্টর সমান আমরা কি লিখবো? মাইনাস এ ভেক্টর। এখানে মাইনাস দ্বারা কি বোঝায়? মাইনাস দ্বারা বোঝায় যে দিক উল্টা। মাইনাস দ্বারা কি বোঝায়? দিক উল্টা। দিক উল্টা মানে কি? দিক উল্টা মানে হচ্ছে যে এ ভেক্টর যেদিক দিয়ে ক্রিয়ারত তার উল্টো দিকে আরেকটা ভেক্টর, তার মাইনাস এ ভেক্টর ক্রিয়ারত। আমি চাইলে মাইনাস এ ভেক্টরকে মনে মনে বি ভেক্টরও ধরতে পারি, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি? বি ভেক্টরও বলতে পারি। বুঝতে পারছো? এরপর সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়া করলে। তাহলে সদৃশ ভেক্টর হওয়ার শর্ত কি? প্রথমে তাদেরকে অবশ্যই সমজাতীয় ভেক্টর হইতে হবে, এবং আরেকটা শর্ত কি? দিক একই হইতে হবে। এখানে সদৃশ ভেক্টরে মান নিয়ে কিছু বলে নেই, অর্থাৎ সদৃশ ভেক্টরের মধ্যে মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যে সকল ভেক্টর সদৃশ ভেক্টর নির্দেশ করবে সে সকল ভেক্টরকে অবশ্যই সমজাতীয় হইতে হবে এবং দিক অবশ্যই একই দিকে হতে হবে। অর্থাৎ ধরো এটা ধরো এই ভেক্টর, এর মান ধরো 5 মিটার। এটা ধরো বি ভেক্টর, এর মান ধরো 5 মিটার। এটা ধরো সি ভেক্টর, এর মান ধরো 7 মিটার। তাহলে এখন দেখি বলতো, এ বি সি এই তিনটা ভেক্টর কি সদৃশ না? এ ভেক্টর এবং বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটার দিক একই দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না, যেহেতু এই তিনটা ভেক্টরের দিক একই, তাহলে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর সদৃশ ভেক্টর? সদৃশ অবশ্যই বলতে পারি। তো এখন এ ভেক্টর ও বি ভেক্টর এটা কি আমরা আলাদা করে বলতে পারি না যে এ ভেক্টর ও বি ভেক্টর সদৃশ এবং সমান ভেক্টর? কারণ কি? সমান ভেক্টর হওয়া শর্ত কি ছিল? সমজাতীয়, মান সমান, দিক একই। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মান সমান, সমজাতীয় এবং দিক একই, তাহলে তারা অবশ্যই সমান ভেক্টর হবে। সমান ভেক্টর হলে অবশ্যই কি হবে? তারা সদৃশ ভেক্টর হবে। অর্থাৎ এ ভেক্টর, এখানে এ ভেক্টর ও বি ভেক্টর কি সমান ও সদৃশ। আবার
আমি যদি এ ভেক্টর সাথে সি ভেক্টরের তুলনা করি, তাহলে দেখো তো এখানে এখানে এ ভেক্টর ও সি ভেক্টরের মান কি সেম? না, মান সেম নয়, কিন্তু দিক একই হওয়ার কারণে এ ভেক্টর ও সি ভেক্টর অবশ্যই সদিশ ভেক্টর হবে, কিন্তু মান সমান না হওয়ার কারণে এ ভেক্টর ও সি ভেক্টর সমান ভেক্টর হবে না। তাহলে সদৃশ কিন্তু সমান নয়, সমান ভেক্টর নয়। বুঝতে পারছো? এরপর আসো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কাকে বলে? দুটি সমজাতীয় ভেক্টরের দিক বিপরীত হলে, অর্থাৎ এখানে মান সমান হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু দিক অবশ্যই বিপরীত হইতে হবে। ধরো আমি একটা ভেক্টর সি ভেক্টর নিলাম, আরেকটা ভেক্টর ডি নিলাম। আরেকটা ভেক্টর নিই, ধরো ই। তো সি ভেক্টরের মানটা ধরো 2 মিটার, ডি ভেক্টরের মানটা ধরো 7 মিটার, ই ভেক্টরের মানটা ধরো 2 মিটার। এখন সি ও ডি এই দুটো ভেক্টর বিসদৃশ ভেক্টর হবে কখন? যদি তারা সমজাতীয় হয়। প্রথম শর্তে কি? অবশ্যই সমজাতীয় হইতে হবে। 2 নম্বর শর্তে কি? দিক বিপরীত। দিক বিপরীত মানে কি? তাদের মধ্যবর্তী কোণটা অবশ্যই 180 ডিগ্রি হইতে হবে। কেমন? তাহলে এখন দেখো তো সি ভেক্টর ও ডি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর তারা কি বিপরীত দিকে ক্রিয়ারত না? অর্থাৎ সি ভেক্টরের দিক এবং ডি ভেক্টরের দিক এর মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সি ভেক্টর ও ডি ভেক্টর কি বিসদৃশ ভেক্টর। কি বিসদৃশ ভেক্টর। আবার সি ও ই, সি ভেক্টর ও ই ভেক্টর, এই দুইটার কি দিক কি উল্টা না? মানে তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি না? তাহলে আমরা এখানে বলতে পারি যে সি ভেক্টর ও ই ভেক্টর দুইটা কি বিসদৃশ ভেক্টর। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন দেখো তো এখানে সি ভেক্টর যেদিক দিয়ে ক্রিয়ারত, ডি ভেক্টর তার উল্টো দিকে ক্রিয়ারত, তাহলে অবশ্যই কি হবে? তারা বিসদৃশ, কিন্তু মান সেম না। সি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, আমি ধরে নিছি। ডি ভেক্টরের মান হচ্ছে 7 মিটার, এটা আমি কি ধরে নিছি। যেহেতু মান ভিন্ন কিন্তু দিক বিপরীত, তাহলে তারা বিসদৃশ কিন্তু বিপরীত ভেক্টর নয়। বিসদৃশ কিন্তু কি নয়? বিসদৃশ কিন্তু বিপরীত নয়। ঠিক আছে? আবার এদিক দিয়ে দেখো তো সি ভেক্টর এর মান 2 মিটার এবং ই ভেক্টর এর মান কত? 2 মিটার, এবং দিক হচ্ছে কি তার উল্টো দিকে। যেমন সি ভেক্টর ও ই ভেক্টর এর মান সমান, দিক বিপরীত। তাহলে মান সমান এবং দিক বিপরীত হলে অবশ্যই তার কি হবে? বিপরীত ভেক্টর হবে। এবং যেহেতু দিক বিপরীত, তাহলে তারা অবশ্যই বিসদৃশ ভেক্টর হবে। অর্থাৎ সি ভেক্টর ও ই ভেক্টর, সি ভেক্টর ও ই ভেক্টর তার কি হবে? বিসদৃশ এবং বিপরীত। তাহলে দেখো তো আমরা এখান থেকে দুইটা অনুধাবনমূলক প্রশ্ন বানাতে পারি। কি? সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। আবার এদিক দিয়ে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর। সমান্তরাল বা সমরেখ ভেক্টর কাকে বলে? দুইটি বা ততোধিক সমজাতীয় ভেক্টর একই রেখায় বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল বা সমরেখ ভেক্টর বলবো। অর্থাৎ দেখো তো, মনে করো আমি 3টা ভেক্টর নিছি, একটা এ ভেক্টর, আরেকটা
বি ভেক্টর, একটা ধরো সি ভেক্টর। এখন এই তিনটা ভেক্টর পরস্পর কি সমান্তরাল না, এবং এই তিনটা ভেক্টরকে আমি কি করব, একই রেখায় নিয়ে আনতে পারবো বা নিয়ে আসতে পারবো। তো একটা কথা মাথায় রাখিও, আমি একটু পাশে লিখে দিই যে কোন ভেক্টরের মান ও দিক একই রেখে, কোন ভেক্টরের মান সমান ও দিক একই রেখে ওই ভেক্টরকে যে কোনো জায়গায় সরানো যায়, সরানো যায়। এটা হচ্ছে ভেক্টরের নিয়ম বা ধর্ম বলতে পারো। কেমন, কোন ভেক্টরের মান সমান ও দিক একই রেখে ওই ভেক্টরকে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো। তো এখন আসো, এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এই তিনটা ভেক্টরকে আমি একটা রেখার মধ্যে নিয়ে আসবো। এটা হচ্ছে এ ভেক্টর। এটা ধরো বি ভেক্টর। দেখো তাদের মান এবং দিক একই রাখছি কিন্তু, দেখছো? তাহলে আমি কি করছি, এ ভেক্টর ও বি ভেক্টর ও সি ভেক্টর তাদের মান ও দিক একই রেখে তাদেরকে আমি কি করছি, একটা রেখার মধ্যে নিয়ে আসছি। তাহলে আমরা এই তিনটা ভেক্টরকে কি বলতে পারি? অবশ্যই সমান্তরাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলতে পারি। কেমন? তাহলে সকল সদৃশ, বিসদৃশ, সমান এবং বিপরীত ভেক্টর কি নির্দেশ করবে? সমান্তরাল বা সমান্তরাল ভেক্টর নির্দেশ করবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। আগে আমি সীমাবদ্ধ ভেক্টরটা একটু নিয়ে বলি। দেখো তো, যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ ইচ্ছা মতো যে কোনো জায়গায় সরানো যায় না, তাদেরকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। ধরো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। এখন এক্স ও ওয়াই এর মূল বিন্দু হচ্ছে কোনটা? এটা হচ্ছে ধরো ও বিন্দু। কেমন? এখন আমি কি করছি, ও বিন্দু সাপেক্ষে কোন একটা ভেক্টরকে অঙ্কন করলাম। এটা হচ্ছে ধরো তোমার এ ভেক্টর। এখন এই ভেক্টরের পাদবিন্দু হচ্ছে কি ও। কেমন? এই ও বিন্দুটা কি নির্দিষ্ট, মানে ফিক্স করা। কেমন? এখন আমি চাইলে এ ভেক্টরকে ধরে যে কোনো জায়গায় সরাতে পারবো না। কারণ কি, এই এ ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট ও, ওর মধ্যেই ও অবস্থানে এ ভেক্টরটা থাকবে। তাহলে এ ভেক্টরটা কি একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ এই এ ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট। বুঝতে পারছো? যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ ইচ্ছামতো যে কোনো জায়গায় সরানো যায় না, সেই সকল ভেক্টরকে কি বলি? আমরা সীমাবদ্ধ ভেক্টর বলি। এরপর আসো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, অর্থাৎ কোন ভেক্টরের মান ও দিক একই রেখে যে কোনো জায়গায় সরানো যায়, সেই সকল ভেক্টরকে আমরা কি বলি? স্বাধীন ভেক্টর বলি। অর্থাৎ মনে করো এটা একটা ভেক্টর, ধরো ধরো এটা বি ভেক্টর। এই বি ভেক্টরের মানটা ধরো 5 মিটার। মান মানে কি বোঝায়? এই এতটুকু অংশের দৈর্ঘ্য। কেমন? তো এখন এই বি ভেক্টরের মান ও দিক একই রেখে আমি কি করব, এই বি ভেক্টরকে যে কোনো জায়গায় সরাতে পারবো। এখানে নিতে পারবো, এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো। দেখো মান ও দিক সেম। কেমন? তাহলে এই বি ভেক্টর হবে কি একটা স্বাধীন ভেক্টর, কারণ এই বি ভেক্টরের কোন নির্দিষ্ট পাদবিন্দু নাই। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো 8 নাম্বার, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক
সমজাতীয় ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, তাহলে দেখো তো, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। এখন এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, যেমন তাহলে এখানে আমি ধরো তল নিলাম, ধরো এক্স ওয়াই একটা তল, আবার ওয়াই জেড আরেকটা তল, আবার জেড এক্স আরেকটা তল, তিনটা তল কল্পনা করছি, ঠিক আছে? তো এখন আমি এক্স ওয়াই তলে ধরো ভেক্টর নিলাম তোমার এ ভেক্টর, বি ভেক্টর, এবং ওয়াই জেড তলে ভেক্টর নিলাম ধরো সি ভেক্টর, ডি ভেক্টর, আবার জেড এক্স তলে ভেক্টর নিলাম ধরো ই ভেক্টর, এফ ভেক্টর, ঠিক আছে? এখন আমরা এ ভেক্টর ও বি ভেক্টরকে অবশ্যই বলতে পারবো তারা কি একই তলে আছে। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর কি দুইটা সমতলীয় ভেক্টর, কিন্তু এ ভেক্টর সাথে সি ভেক্টর সমতলীয় ভেক্টর হবে না। কেন? কারণ এ ভেক্টর এক্স ওয়াই তলে আছে, আবার সি ভেক্টর ওয়াই জেড তলে আছে, দুইটা ভিন্ন তলে থাকার কারণে এ ভেক্টর ও সি ভেক্টর কি হবে না? সমতলীয় ভেক্টর হবে না। কেমন? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর কি এ ভেক্টর ও বি ভেক্টর সমতলীয়, সমতলীয় ভেক্টর, কিন্তু এ ভেক্টরের সাথে সি ভেক্টর সমতলীয় নয়, ঠিক আছে? আবার এদিক দিয়ে ই ভেক্টর ও এফ ভেক্টর দুটো কি জেড এক্স তলে আছে, তাহলে কি হবে? তারা সমতলীয় ভেক্টর নির্দেশ করবে, সমতলীয়। কিন্তু ই ভেক্টর সাথে তোমার বি ভেক্টর সমতলীয় নয়, কারণ দুটো কি আছে? ভিন্ন ভিন্ন তলে আছে, বুঝতে পারছো? এরপর আসো সমপ্রারম্ভিক ভেক্টর বা সমবিন্দু ভেক্টর। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের শুরুর বিন্দু অর্থাৎ পাদবিন্দু একই, মানে মনে করো আমি এখানে এদিক দিয়ে এক্স অক্ষ, এদিক দিয়ে ওয়াই অক্ষ নিলাম। তো এখন আমি মূল বিন্দু নিলাম ধরো ও, মূল বিন্দু সাপেক্ষে আমি দুইটা ভেক্টর কল্পনা করছি, একটা ধরো পি ভেক্টর, আরেকটা ধরো কিউ ভেক্টর। এখন পি ভেক্টর ও কিউ ভেক্টর, পি ভেক্টর ও কিউ ভেক্টর এই দুইটার পাদবিন্দু অবশ্যই ও বিন্দুতে না, অর্থাৎ মূল বিন্দু না। পাদবিন্দু কোথায়? পাদবিন্দু কোথায় আছে? ও বিন্দুতে। যেহেতু পি ভেক্টর ও কিউ ভেক্টরের পাদবিন্দু একই, তাহলে আমরা বলতে পারবো যে পি ভেক্টর ও কিউ ভেক্টর সমপ্রারম্ভিক ভেক্টর বা সমবিন্দু ভেক্টর। বুঝতে পারছো? দুইটার পাদবিন্দু কি থাকতে হবে? সেম থাকতে হবে, অর্থাৎ একই বিন্দুতে হইতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান শূন্য। আমি একটু লিখে দিই, যে সকল ভেক্টরের মান শূন্য, কেমন? তাদেরকে আমরা কি বলি? শূন্য ভেক্টর বলি। তো এটার জন্য একটা আলাদা করে একটা কথা মাথায় রাখিও যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর সঠিক ভেক্টর নয়। কি নয়? সঠিক ভেক্টর নয়। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর সঠিক ভেক্টর নয় কেন? এবং সঠিক ভেক্টর মানে কি? সঠিক ভেক্টর মানে হচ্ছে যে যে সকল ভেক্টরের মান কখনো শূন্য হয় না, সে সকল ভেক্টরকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। কেমন? তাহলে সঠিক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান শূন্য হয় না, তাদেরকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। তো এখন নাল ভেক্টরের মান তো অবশ্যই শূন্য,
নাল ভেক্টর মানে কি, এর মানটা শূন্য। তাহলে নাল ভেক্টর কি কখনো সঠিক ভেক্টর হবে না? হবে না। বুঝতে পারছো? তো এখন আসো আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কিভাবে পাবো, দেখো তো। আমি একটু লিখি আমার প্রশ্নটা কি হবে নাল বা শূন্য ভেক্টর পাওয়া যাবে। 1 নম্বর পয়েন্ট, কোন ভেক্টরের সাথে তার সমান ভেক্টর বিয়োগ করে, কি বললাম, কোন ভেক্টরের সাথে তার সমান ভেক্টর বিয়োগ করে। ধরো এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের সমান ভেক্টর কি হবে? অবশ্যই এ ভেক্টর হবে। তাদের মান ও দিক একই এবং তারা কি সমজাতীয়। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি পাবো? অবশ্যই কি পাবো? একটা শূন্য ভেক্টর পাবো। কেমন? শূন্য ভেক্টরের মানটা অবশ্যই শূন্য। বুঝতে পারছো? এরপর আমরা আরেকভাবে শূন্য ভেক্টর পাবো। 2 নম্বর পয়েন্ট, কোন ভেক্টরের সাথে কোন ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, বিপরীত ভেক্টর যোগ করে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর, ঠিক আছে? তাহলে তার বিপরীত ভেক্টর কি হবে? অবশ্যই উল্টো দিকে হবে। ধরো বি ভেক্টর, তাহলে বি ভেক্টর মানে কি? আমরা বলতে পারি না বি ভেক্টর মানে হচ্ছে যে মাইনাস এ ভেক্টর, অবশ্যই বলতে পারি। তো এখন এই দুটো যোগ করলে আমরা কি পাবো? শূন্য ভেক্টর পাবো, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টরের জায়গায় আমরা কি লিখতে পারি? মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কত? শূন্য ভেক্টর। বুঝতে পারছো? এই দুইভাবে আমরা কি শূন্য ভেক্টর পাবো। এখন শূন্য ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি আমি একটু লিখে দিই, দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, শূন্য ভেক্টরকে জ্যামিতিক উপায়ে প্রকাশ করা যায় না। হ্যাঁ, অবশ্যই এটা মুখস্থ করার কিছু না। কেন? কারণ দেখো না, তুমি যদি একটা ভেক্টরকে প্রকাশ করতে চাও তাহলে তার কি লাগবে? তার মান লাগবে এবং তার ডাইরেকশন লাগবে। কেমন? তাহলে মান, মান দ্বারা কি বোঝায়? এতটুকু অংশের দৈর্ঘ্য। এখন তুমি শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরের মান তো শূন্য, তাহলে তুমি কি এটার কোন দৈর্ঘ্য পাবা? দৈর্ঘ্য না পেলে এটাকে তুমি জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারবে না। অর্থাৎ সাপোজ তুমি ধরো একটা পয়েন্ট, একটা বিন্দু ধরো, এটা একটা বিন্দু, এই বিন্দুর তোমার কি কোনো দৈর্ঘ্য আছে? নাই। তাহলে তুমি কি শূন্য ভেক্টরকে কোনো জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারবে না। বুঝতে পারছো? জ্যামিতিক উপায়ে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। এরপর 2 নম্বর পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টে কি? শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। হ্যাঁ, যেহেতু এটা কোনো দৈর্ঘ্য নাই, এটাকে জ্যামিতিক উপায়ে প্রকাশ করা যায় না, তাহলে এর কোনো সুনির্দিষ্ট দিক থাকবে না। সুনির্দিষ্ট কোনো দিক নাই। এরপর 3 নম্বর পয়েন্ট, শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই। দেখো তো, তুমি এই পয়েন্টটা চিন্তা করো, এটার পাদবিন্দু যেখানে আছে সেখানে শীর্ষবিন্দু আছে না? অর্থাৎ শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু কি একই। তুমি এই পয়েন্টটাকে একটু চিন্তা করো। কেমন? তাহলে আমরা বলতে পারি যে পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই।
বুঝতে পারছো? এখান থেকে এমসিকিউ আসে এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন আসে। এরপরে আসো মাত্রা। মাত্রা 3 ধরনের মাত্রা আছে, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো আসো আমরা প্রথমে একমাত্রিক নিয়ে আলোচনা করি। ধরো এটা একটা পিঁপড়া, কেমন? এটা একটা কি পিঁপড়া। এই পিঁপড়াটা এটা একটা সুতার মধ্যে দিয়ে, ধরো এটা একটা এবি, একটা কি সুতা। এই এবি সুতার মধ্যে দিয়ে পিঁপড়াটা গতিশীল, কেমন? তো এখন দেখো তো আমি এই অক্ষটাকে, এই এবি, এটাকে আমি এক্স অক্ষ কল্পনা করতে পারি না? ধরো এক্স অক্ষ। তাহলে দেখো তো এই এবি এর মধ্যে দিয়ে এই পিঁপড়াটা গতিশীল না? অর্থাৎ এক্স অক্ষের দিকে গতিশীল না? এক্স অক্ষ বরাবর কি এই পিঁপড়াটা গতিশীল? অথবা ধরো আমি চাইলে এটাকে, এটা ধরো ওয়াই অক্ষ, আমি চাইলে পিঁপড়া এটাকে ওয়াই অক্ষ বরাবর কি গতিশীল করতে পারি। অর্থাৎ এই পিঁপড়াটার অবস্থান প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র যে কোনো একটা অক্ষের প্রয়োজন, এখানে দুইটা অক্ষ বা তিনটা অক্ষের প্রয়োজন হচ্ছে না। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ধরো তুমি এই অবস্থান থেকে তুমি বি অবস্থানে যাচ্ছ, ধরো তুমি এটা 3 মিটার সরছো, তাহলে তুমি কি অবশ্যই বলবে না যে এক অক্ষ বরাবর আমি এ থেকে বিতে 3 মিটার গেছি? অর্থাৎ তার ডাইরেকশন প্রকাশ করার জন্য আমার থেকে শুধুমাত্র একটা অক্ষের প্রয়োজন, এখানে দুইটা বা তিনটা অক্ষের প্রয়োজন নাই। তখন আমরা কি বলবো? এই বস্তুর গতিটা কি একমাত্রিক গতি বা একমাত্রিক। বুঝতে পারছো? এখন হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক জিনিসটা কি? মনে করো এটা ওয়াই অক্ষ এবং এটা কি এক্স অক্ষ। তো এখন পিঁপড়াটা এখান থেকে, এটা ধরো মূল বিন্দু, এটা কোথায় আছে, কোন অবস্থান আছে, মূল বিন্দু আছে। এখন পিঁপড়াটা ধরো এক্স অক্ষের দিকে 3 মিটার এবং ওয়াই অক্ষের দিকে 4 মিটার গেছে। অর্থাৎ এখন পিঁপড়াটা কোথায় আসছে? এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্টে ধরো পি। এখন এর স্থানাঙ্ক কত? 3,4। এখন এই পি পয়েন্টটা প্রকাশ করার জন্য আমার এক্স অক্ষ বরাবর 3 মিটার সরতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর 4 মিটার সরতে হবে। পিঁপড়াটার অবস্থান প্রকাশ করার জন্য আমার দুইটা অক্ষের প্রয়োজন, এক্স অক্ষের দিকে 3 মিটার এবং ওয়াই অক্ষের দিকে 4 মিটার। দিলে আমি পিঁপড়াটার অবস্থান হিসাব করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি না যে, যেহেতু এই পিঁপড়াটার অবস্থান প্রকাশ করার জন্য আমার দুইটা অক্ষের প্রয়োজন, তাহলে এই পিঁপড়ার গতিটা এক্ষেত্রে দ্বিমাত্রিক গতি, কারণ দুইটা অবস্থানের প্রয়োজন হচ্ছে। বুঝতে পারছো দ্বিমাত্রিক গতিটা কি? যদি দুইটা অক্ষের প্রয়োজন হয় দ্বিমাত্রিক, যদি যে কোনো একটা অক্ষের প্রয়োজন হয় তখন সেটা হবে কি একমাত্রিক। এখন আসো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকটা বোঝার আগে আমরা একটা ভিডিও দেখবো। আসো একটা ভিডিও দেখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো বলটা কিভাবে যাচ্ছে। দেখো বলটা প্রথমে সামনে দিয়ে গেছে, তারপর উপরে উঠছে, কেমন? এরপর একটু কি হলো, পাশে সরে গেছে। অর্থাৎ সামনে গেছে, উপরে উঠছে এবং দুই পাশে সরছে। তো এটা হচ্ছে কি গোলবার। তো বলটা এই বলটা তোমার সামনে দিয়ে গেছে এবং উপরে উঠছে, এরপর এভাবে সরে গেছে। অর্থাৎ এভাবে কি আশেপাশে দুই দিকে কি হয়েছে, সরে গেছে, কেমন? তাহলে এখানে এই বস্তুটার বা এই বলটার অবস্থান প্রকাশ করার জন্য আমার তিনটা অক্ষের প্রয়োজন হবে। তিনটা অক্ষ বলতে কি বোঝাচ্ছি? এক্স ও ওয়াই দুইটা অক্ষ, এর সাথে আরেকটা অক্ষ আসবে, সেটা কি আমরা জেড অক্ষ বলবো, সেটাকে আমরা কি বলবো, জেড অক্ষ বলবো। তো এখন যদি এখানে ভালো মতো বুঝতে না পারো, দেখো আমি আরেকভাবে বুঝিয়ে দিই। একটা বইয়ের সাহায্যে আমি তোমাকে তিনটে অক্ষর বুঝাবো। তো এই বইটা একটু ভালো করে দেখো। এখানে এই বইয়ের, এটা যদি আমি মূল বিন্দু ধরি, মূল বিন্দু থেকে এদিক দিয়ে একটা অক্ষ, উপর দিকে একটা অক্ষ, আবার এদিক দিয়ে আরেকটা অক্ষ। তাহলে দেখো তো এই বইটার তিনটে অক্ষ না? কেমন? অর্থাৎ এই বইটার
হিসাব নিকাশ করার জন্য আমার 3টা অক্ষের হিসাব নিকাশ করতে হবে। কেমন? তা আমরা কি করব, এই অক্ষটাকে ধরি x অক্ষ, এই অক্ষটাকে ধরি y অক্ষ, এবং এই অক্ষ এটাকে আমরা ধরবো কি z অক্ষ। তাহলে দেখো তো, ধর এটা মূল বিন্দু, এটা x অক্ষ, x অক্ষের সাথে লম্বভাবে তোমার y অক্ষ থাকবে, এবং x y এই দুইটা অক্ষের সাথে লম্বভাবে কি থাকবে, z অক্ষ থাকবে। বুঝতে পারছো? তাহলে কি একটা আরেকটার সাথে কি লম্ব, মানে এক্স ও এর সাথে লম্ব, ওয়াই জেড এর সাথে লম্ব, আবার জেড এক্স অক্ষের সাথে লম্ব। কেমন? ধরো আমি একটা তল আঁকি, তলের মধ্যে যদি আমি চিত্রটা আঁকি একটু ভালো মতো বুঝতে পারবা। ধরো এটা একটা তল, তো এই তলের মধ্যে এদিক দিয়ে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এবং ধরো এদিক দিয়ে ধরো ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এক্স ও ওয়াই কি লম্ব, এক্স ওয়াই কি তাদের মধ্যবর্তী কোণটা কত, 90। আবার এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াই এর সাথে এই যেটি কি থাকবে, লম্ব থাকবে এরকম। বুঝতে পারছো? এটা হচ্ছে কি ত্রিমাত্রিক। বাস্তবে আমাদের সব বস্তু কি ত্রিমাত্রিক বস্তু। কেমন? তাহলে আশা করি তোমরা একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু নিয়ে বা কনসেপ্ট নিয়ে আইডিয়া পাইছো। তো এখন আসো একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান কত এক একক তাদেরকে কি বলে, একক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজটা হচ্ছে যে কোন একটা ভেক্টরের দিক নির্দেশ করা। কাজ কি? কাজ হচ্ছে যে কোন ভেক্টরের, কোন ভেক্টরের দিক নির্দেশ করা, দিক নির্দেশ করা। আমরা জানি কোন একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য কয়টা জিনিস লাগে? অবশ্যই দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে কি মান, আর একটা হচ্ছে কি দিক। কেমন? তো এই দিক নির্দেশ করার কাজটা করে কে? একক ভেক্টর। বুঝতে পারছো? এখন আসো আমরা একক ভেক্টর এর হিসাব নিকাশ কিভাবে করব। ধরো আমি একটা ভেক্টর নিলাম, ধরো এ ভেক্টর, যার মান হচ্ছে কত, 5। এ ভেক্টর এর একক ভেক্টর ধরি এ ক্যাপ। কেমন? এ ক্যাপ। আর যদি আমরা বি ভেক্টর নিতাম, তাহলে বি ভেক্টর এর একক ভেক্টর ধরতাম বি ক্যাপ। অর্থাৎ কোন একটা ভেক্টরের একক ভেক্টরকে সাধারণত স্মল এর দ্বারা নির্দেশ করে বা স্মল এর দ্বারা প্রকাশ করি। কেমন? ধরো আর ভেক্টর, আর ভেক্টরের একক ভেক্টর ধরি আমরা স্মল আর ক্যাপ। ঠিক আছে? তো এখন আসো আমরা এটা হিসাব নিকাশ কিভাবে করব। তাহলে আমি এখানে একটা এ ভেক্টর নিলাম এবং তার মান ধরছি যে 5। এখন একক ভেক্টরের মান কত, 1। তাহলে আমি এই এ ভেক্টর এটাকে 5 ভাগে ভাগ করি। তাহলে 5 ভাগে ভাগ করলে প্রত্যেকটা অংশ কি হবে? এটা ধরো এ ভেক্টর, এর মান কত, 1। এটা এ ভেক্টর, ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে ভাগ করছি। কেমন? তাহলে এখন দেখো তো, আমরা 5a, 5 ইন্টু a, ঠিক আছে, এগুলো আমরা কি পাবো, এ ভেক্টর এটা পাবো না। সুতরাং আমার কি লাগবে, একক ভেক্টরটা বের করতে হবে। তাহলে একক ভেক্টর কি, এ ক্যাপ। সুতরাং এ ক্যাপ ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর ডিভাইডেড বাই 5। এখন 5 কি, 5টা আসলে এ ভেক্টর এর মান না। এটাকে আমি এ ভেক্টর ডিভাইড বাই এ অথবা এ ভেক্টর ডিভাইড বাই মডুলাস এ ভেক্টর লিখতে পারি। অর্থাৎ কোন একটা ভেক্টরের একক ভেক্টর যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, কোন ভেক্টর
ডিভাইড বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান, ঠিক আছে? অর্থাৎ কোন একটা ভেক্টরের একক ভেক্টর বের করার জন্য কি করব, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, একক ভেক্টর পাই যাব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সূত্রটি কি, a ক্যাপ ইকুয়াল কি হবে, a ভেক্টর ডিভাইড বাই a ভেক্টরের মান। এটা হচ্ছে একক ভেক্টর বের করার সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আয়ত্ত একক ভেক্টর। আয়ত্ত একক ভেক্টর কাকে বলে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে কি বলে, আয়ত্ত একক ভেক্টর বলে। তো ধরো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটি অক্ষ বিবেচনা করব। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এখন এক্স অক্ষের দিকে আমি দিক নির্দেশ করার জন্য আমি কি করব, একটা একক ভেক্টর কল্পনা করে নিব এবং সেটা নির্দিষ্ট, সেটাকে আমরা কি কল্পনা করি, আই ক্যাপ কল্পনা করি। আই ক্যাপ চক্রের ধনাত্মক দিকে দিক নির্দেশ করার জন্য আমরা কি ব্যবহার করি, আই ক্যাপ, যেটা হচ্ছে কি একটা একক ভেক্টর। বুঝতে পারছো? তাহলে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষে দিক নির্দেশ করার জন্য কি করি, দিক নির্দেশ করার জন্য আই ক্যাপ ব্যবহার করি। তাহলে এই আই ক্যাপটি কি হবে, একটা আয়ত একক ভেক্টর হবে। ঠিক একইভাবে ও একের জন্য, ও একের জন্য আমরা কি করি, আমরা জে ক্যাপ ব্যবহার করি এবং জেড অক্ষের জন্য আমরা কে ক্যাপ ব্যবহার করি। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এই তিনটা হচ্ছে কি আয়ত একক ভেক্টর। ও একের জন্য জে ক্যাপ, জেড অক্ষের জন্য কে ক্যাপ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটি জিনিস দেখি, দেখো তো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি আই ক্যাপ হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে আই ক্যাপ, ঠিক আছে? তাহলে এক্স অক্ষে ঋণাত্মক দিকে কি হবে, কি নির্দেশ করবে, মানে আমি কোনটা ব্যবহার করব, এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি আমরা আই ক্যাপ নির্দেশ করি তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমরা মাইনাস আই ক্যাপ নির্দেশ করব। ঠিক একইভাবে ও অক্ষের ধনাত্মক দিকে যদি আমরা জে ক্যাপ নির্দেশ করি তাহলে ও অক্ষের ঋণাত্মক দিকে আমরা কি করব, মাইনাস জে ক্যাপ নির্দেশ করব। এবং জেড অক্ষের ধনাত্মক দিকে যদি আমরা কে ক্যাপ নির্দেশ করি তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকে আমরা মাইনাস কে ক্যাপ নির্দেশ করব। বুঝতে পারছো? এগুলোকে আমরা কি বলি, আয়ত্ত একক ভেক্টর বলি। কোনগুলো, যেগুলো ধনাত্মক দিকে নির্দেশ করে সেগুলা আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, এই তিনটা হচ্ছে কি আয়ত্ত একক ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় কি অবস্থান ভেক্টর। তো আসো এটা একটু বুঝি। ধরো এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তিনটা অক্ষ। তো এখন এটা হচ্ছে মূল বিন্দু, কেমন, এখন ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে কোন একটি বিন্দু ধরো পি বিন্দু, এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। এখন মূল বিন্দু থেকে আমার থেকে যদি পি বিন্দুতে পৌঁছাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে সরতে হবে এক্স পরিমাণ, তারপর জেড অক্ষের দিকে জেড পরিমাণ, তারপর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গেলে আমরা পি বিন্দুতে
পৌঁছাতে পারবো। কেমন? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে যে ও পি ভেক্টর। কি হবে? ও পি ভেক্টর। ও পি ভেক্টর। কেমন? আমরা চাইলে ও পি ভেক্টরকে আর ভেক্টরও বলতে পারি। কেমন? তাহলে ও পি ভেক্টর বা আর ভেক্টর কি হবে? দেখো তো, এক্স অক্ষের জন্য এক্স অক্ষের মান এক্স ইন্টু এক্স অক্ষের দিক আই ক্যাপ প্লাস ও একের জন্য ও একের মান ওয়াই এবং ও একের দিক ধনাত্মক দিক বোঝানোর জন্য আমি কি করব? জে ক্যাপ প্লাস এবং জেড অক্ষের জন্য জেড অক্ষের মান জেড এবং দিক কে ক্যাপ। মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান কি হবে? ওই অক্ষের দ্বয়ে মানে অক্ষত্রয়ের ভেক্টরের যোগফল। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, মনে করো আমি এক্স অক্ষের দিকে যাচ্ছি, তাহলে এক্স অক্ষে তোমার কি লাগবে? মান লাগবে এবং দিক লাগবে। ধরো এক্স ভেক্টর, ঠিক আছে? তাহলে কি হবে? এটা মান হচ্ছে কত? এক্স এবং দিক আই কে। ওয়াই অক্ষে কি হবে? ওয়াই ভেক্টর, তার মান লাগবে কত? ওয়াই ইন্টু কত? জে কে। জেড অক্ষে ধরো জেড ভেক্টর, তাহলে মান কত? জেড এবং দিক কত? কে কে। সুতরাং এই তিনটে যদি আমি যোগ করি তাহলে ও বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান পাই যাব। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে যে ও পি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কেমন? তো আমি একটা উদাহরণ সাহায্যে আর একটু ভালো মতো বুঝাই। ধরো মনে করো আমি একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু, ধরো কিউ একটি বিন্দু। এই কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরো 2,3,4। কেমন? তাহলে এই কিউ বিন্দুর আমাদের কি করতে হবে? অবস্থান ভেক্টর বের করতে হবে। তাহলে এখন মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান, তাহলে মূল বিন্দু হচ্ছে এটা ও। এই মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে এই কিউ বিন্দুতে পৌঁছানোর জন্য আমার এক্স অক্ষের দিকে কত যেতে হবে? 2 গড়, ও অক্ষের দিকে 3 গড়, জেড অক্ষের দিকে 4 গড় যাইতে হবে। কেমন? তাহলে আমি কি কিউ বিন্দুতে পৌঁছাতে পারবো। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে যে ও কিউ ভেক্টর ইকুয়াল টু কি? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এখন আসো বিপ্রতীপ ভেক্টর বা বেতিয়ার ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর বা বেতিয়ার ভেক্টর কাকে বলে? কোন ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে কি বলে? বিপ্রতীপ ভেক্টর বা বেতিয়ার ভেক্টর বলে। এখন গুণাত্মক মানে কি? গুণাত্মক বা যোগাত্মক এই জিনিসগুলো মানে কি? ধরো মনে করো 5, এই 5 এর যোগাত্মক মান কত এবং গুণাত্মক মান কত আমাকে কি বলতে পারবা? বললো কমেন্টে বলিও। এখন ধরো 5 এর যোগাত্মক মান হবে যে -5, এটা কি যোগাত্মক মান। আর গুণাত্মক মান হবে যে 1/5 গুণাত্মক মান। বুঝতে পারছো? তাহলে কোন ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে আমরা কি বলি? বিপরীত ভেক্টর বলি। ধরো এ ভেক্টর ইকুয়াল টু 5 আই ক্যাপ এর বিপরীত ভেক্টর কত হবে? তার মানটা কত হবে? 5 এর গুণাত্মক মানে কত? অর্থাৎ বি ভেক্টর ইকুয়াল টু কত হবে? 1/5। দেখো ডাইরেকশন সেম, আই কিউব আছে, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর দুইটা কি একই দিকে, কিন্তু তাদের মানটা কি গুণাত্মক মান। এ ভেক্টরের মান 5
কিন্তু বি ভেক্টর মান কত 5 এর গুণাত্মক কত সেটা 1/5 1 কত 5 অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর কি বিপ্রতি ভেক্টর বা বেতিয়ার ভেক্টর কেমন এবং এ ভেক্টর ও বি ভেক্টর দুইটার ডাইরেকশন একই দিকে না দুইটার ডাইরেকশন যদি একই দিকে হয় তাহলে বেতিয়ার ভেক্টর অথবা বিপ্রতি ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা কত হবে অবশ্যই মধ্যবর্তী কোণ হবে কি 0 ডিগ্রি কারণ তাদের ডাইরেকশন কি একই দিকে কেমন তাহলে মধ্যবর্তী কোণ এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি কেমন এগুলো একটু মাথায় রাখিও এমসিকিউ এর জন্য আচ্ছা আমরা কিছু এমসিকিউ সলভ করব দেখো এ ভেক্টর সাপেক্ষে বি সি ডি ই এফ জি এই ভেক্টর গুলো কি ধরনের ভেক্টর কেমন তো এ ভেক্টরের তোমার মান হচ্ছে কত 3 আমরা জানি যে কোন একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে মান আরেকটা হচ্ছে কি ডাইরেকশন কেমন তাহলে এ ভেক্টরের মান হচ্ছে কত 3 এবং দিক হচ্ছে কি আই ক্যাপ তো এখন দেখো তো এ ভেক্টর সাপেক্ষে বি ভেক্টর মান কত 3 এবং ডাইরেকশন কোন দিকে আই ক্যাপ এক্স অক্ষের দিকে তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর আমরা কি বলতে পারি না সমান ভেক্টর এবং ডাইরেকশন সেম হওয়ার কারণে দুটো ভেক্টর কি সমান ও সদৃশ ভেক্টর তাহলে বি ভেক্টর কি হবে এ ভেক্টরের সাপেক্ষে সমান ও সদৃশ ভেক্টর আবার এ ভেক্টরের সাপেক্ষে সি ভেক্টর দেখো তো এ ভেক্টরের মান 3 এবং সি ভেক্টর এর মান 2 দুটোর মান ভিন্ন কিন্তু ডাইরেকশন একই দুটোর কি আই ক্যাপ অর্থাৎ এ ভেক্টর সাপেক্ষে সি ভেক্টর কি হবে সদৃশ ভেক্টর সমান ভেক্টর হবে না কারণ কি মান ভিন্ন তাহলে এ ভেক্টর সি ভেক্টর কি হবে সদৃশ তারপর এ ভেক্টর সাপেক্ষে ডি ভেক্টর দেখো তো তাদের মান এ ভেক্টর মান 3 এবং ডি ভেক্টরের মান 7 একটা কথা মাথায় রাখিও যে কোন ভেক্টরের মান কখনো ঋণাত্মক বা নেগেটিভ হইতে পারে না দিক নেগেটিভ হবে কিন্তু মান কখনো নেগেটিভ হইতে পারে না তাহলে ডি ভেক্টরের মানটা কত 7 কেমন তাহলে এখানে মাইনাস দ্বারা কি বোঝায় মাইনাস দ্বারা বোঝায় যে আই ক্যাপ যেদিক দিয়ে কাজ করতেছে তার উল্টো দিকে মাইনাস আই ক্যাপ কাজ করতেছে অর্থাৎ আমি চাইলে ডি ভেক্টর এটাকে 7 ইনটু মাইনাস আই ক্যাপ লিখতে পারি কেমন অর্থাৎ আই ক্যাপ যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে নির্দেশ করে মাইনাস আই ক্যাপ কি নির্দেশ করবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে বুঝতে পারছো তাহলে এ ভেক্টরের সাথে ডি ভেক্টর মান ভিন্ন কিন্তু ডাইরেকশন কি বিপরীত অর্থাৎ উল্টা তাহলে মান ভিন্ন এবং ডাইরেকশন ভিন্ন হওয়ার কারণে এই দুটো ভেক্টর কি হবে অবশ্যই কি হবে বিসদৃশ ভেক্টর হবে এরপর আসো এ ভেক্টর সাথে ই ভেক্টর দেখো তো এ ভেক্টরের মান 3 এবং ই ভেক্টরের মান 3 এবং তাদের ডাইরেকশন বিপরীত মানে ডাইরেকশন কি উল্টা অর্থাৎ এ ভেক্টর ও ই ভেক্টর কি হবে অবশ্যই কি হবে বিপরীত ভেক্টর ও ডাইরেকশন উল্টা তাই কি বিসদৃশ ঠিক আছে এরপর আসো এফ ভেক্টর এ ভেক্টর সাথে এফ ভেক্টর তাদের ডাইরেকশন সেম অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডাইরেকশন কি সেম কিন্তু এ ভেক্টরের মান 3 এবং ই এফ ভেক্টরের মান এফ ভেক্টরের মানটা কত 1/3 না অর্থাৎ 3 এর গুণাত্মক মান কত 1/3 অর্থাৎ এ ভেক্টর ও এফ ভেক্টর দুটো কি হবে অবশ্যই গুণাত্মক অবশ্যই কি হবে বেতিয়ার বা বিপ্রতি ভেক্টর হবে কি হবে বিপ্রতি ভেক্টর বিপ্রতি ভেক্টর ঠিক আছে এখন দেখো তো এ ভেক্টর সাথে বি সি ডি ই এফ সবগুলো কি সমান্তরাল ভেক্টর না অবশ্যই সমান্তরাল ভেক্টর কেন কারণ প্রত্যেকটা ডাইরেকশন এক্স অক্ষের দিকে অথবা কি এক্স অক্ষের উল্টো দিকে কেমন কারণ কি আছে আই ক্যাপ আছে অথবা মাইনাস আই ক্যাপ আছে কেমন তাহলে এ ভেক্টর সাপেক্ষে বি সি ডি ই এফ সবগুলো কি সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর সমান্তরাল বা সমরেখ
ভেক্টর। এরপর আসো এ ভেক্টর সাপেক্ষে জি ভেক্টর। দেখো তো এ ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়ারত, এটা কত এ ভেক্টর। আবার এ ভেক্টর সাথে লম্বভাবে যে কেউ আছে না, মানে জি ভেক্টর আছে না। কেমন বুঝছি এ ভেক্টর সাথে জি ভেক্টর লম্বভাবে? কারণ এখানে কি আছে, যে কেউ আছে। আমরা জানি যে আই কেবের সাথে যে কেব কি হয়, লম্ব হয়। তাহলে অবশ্যই জি ভেক্টর কি হবে, এ ভেক্টর সাথে লম্ব হবে। কি হবে, লম্ব হবে। লম্ব হলে আমরা কি বলবো, যে জি ভেক্টর হচ্ছে কি লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর। বুঝতে পারছো? তো আমি অনেকগুলা এমসিকিউ আমার এই একটা প্রশ্নের মধ্যে করে দিছি, সলভ করেছি। বুঝতে পারছো? তো আমি যে জিনিসগুলো পড়েছি এখান থেকে তোমার জ্ঞানমূলক অনুধাবন এবং অনেকগুলা এমসিকিউ প্রশ্ন পাবা মেডিকেল, বোর্ড পরীক্ষা এবং তোমার ভার্সিটি পরীক্ষায়।